ভারতের এই নীতির পিছনে আছে একটা কৌশল। পাকিস্তান এতদিন সন্ত্রাসবাদকে হাতিয়ার বানিয়ে চালিয়ে এসেছে। এবার ভারত এমন আঘাত দিয়েছে যাতে ওই খেলা চালিয়ে যাওয়া আর সহজ না হয়। 2025 সালের এপ্রিল মাস, কাশ্মীরের পেহেলগামে ঘটে গেল একটা ভয়ানক ঘটনা। একদল জঙ্গি হামলা চালিয়ে 26 জন নিরীহ মানুষকে মেরে ফেলে। কেউ ছিল তীর্থযাত্রী, কেউ ছিল স্থানীয়। কারুর বাবাকে মেরে দিল, কারুর ভাই, আবার কারুর ছেলেকে। দেশ জুড়ে হইচই পড়ে যায়। সাধারণ মানুষ তো রাগে ফুটছিলই, রাজনীতিকরাও চাপ বাড়ায়। এবার জবাব চাই। 8ই মে রাত 12টার একটু পরেই শুরু হয় অপারেশন সিন্দুর। ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায়। এই অপারেশন চালায় একসাথে 3 বাহিনী, সেনা, নৌ আর বিমান। মাত্র 25 মিনিটের মধ্যে তারা ধ্বংস করে দেয় পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর আর তার ভিতরের 9টা জঙ্গি ঘাঁটি। এই পুরো অভিযানের নেতৃত্বে ছিল 3 জন। একজন নারী সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি, বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট উইং কমান্ডার দামিকা সিংহ আর বিদেশি সচিব বিক্রম মিস্ত্রি। একদম স্পষ্ট মেসেজ, এই দেশ নারীর নেতৃত্বে ভরসা রাখে আর ধর্মনিরপেক্ষ ভারত কারোর বিরুদ্ধে নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অপারেশনের নাম রাখা হয় সিন্দুর। শুধু একটা শব্দ নয়, এর গভীর মানে আছে। এই নামে শ্রদ্ধা জানানো হয় সেই সব নারীদের যারা এই জঙ্গি হামলায় তাদের স্বামীকে হারিয়েছেন। ভারতীয় সেনার দাবি ছিল একটাই, তারা কোনো সাধারণ মানুষ বা সেনাগাড়িতে হামলা করেনি, কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলোতেই আঘাত এনেছে। এই 9টি জায়গা গোয়েন্দা রিপোর্ট দেখে বেছে নেওয়া হয়, যেমন সাওয়াইনালা মুজাফফরবাদ, লস্কর ইয়েতাবার মূল ঘাঁটি, সেইদানা বিলাল, জেশ-ই মোহাম্মদের অস্ত্র ডিপো, মুরিদকে। এখানে 26/11 হামলার কুখ্যাত জঙ্গি আজমাল কাসাব তার ডেভিড হেডলি ট্রেনিং হয়েছিল। বাওয়ালপুরের মার্কাজ সুবানাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ সন্ত্রাস ঘাঁটি। এইসব জায়গা এমনভাবে টার্গেট করা হয় যাতে একজন সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত না হয়। ভারত সরাসরি আন্তর্জাতিক মঞ্চে জানিয়ে দেয়, পাকিস্তান শুধু সন্ত্রাসের মদত দেয় না, বরং গত 30 বছর ধরে একটা গোটা সন্ত্রাসী ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলেছে। এর মধ্যে আছে জঙ্গি নিয়োগ কেন্দ্র, ট্রেনিং ক্যাম্প, সীমান্ত পেরিয়ে জঙ্গি পাঠানোর লঞ্চ প্যাড। অপারেশন সিন্দুর সেই কারখানার গায়েই প্রথম বড় আঘাত হানে। ভারতের এই অপারেশন সিন্দুর যে কড়া ধাক্কা দিয়েছে সেটা বুঝতে পারল পাকিস্তান। সঙ্গে সঙ্গেই ওদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মাইকে চিৎকার করে বলে উঠলেন, ভারতের জবাব পাবে। আর পাকিস্তানের সেনাবাহিনীর একজন বড় অফিসার লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী দাবি করলেন, ভারত মোট 6টা জায়গায় 24টা হামলা চালিয়েছে আর এতে অনেক সাধারণ মানুষ মারা গেছেন। এদিকে ভারত বসে নেই, তারা গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে যে তারা যেটা করছে সেটা ন্যায্য। ভারত বলে যেসব জায়গায় তারা আঘাত এনেছে সেখানে আগেই টিকটক বা অন্য সোশ্যাল মিডিয়াতে জঙ্গিদের সাপোর্টে ভিডিও আপলোড হয়েছিল। এমনকি কিছু ভিডিওতে দেখা গিয়েছে #313 আল কায়দার কোড ব্যবহার করে প্রচার চালাচ্ছে। ভারতের বিমান বাহিনী ওইসব জায়গা টার্গেট করে মিসাইল মেরে দেয়, তাও এমনভাবে যাতে একজন নিরীহ মানুষ মারা না যায়। এদিকে পাকিস্তান বলে ওরা নাকি ভারতের 3টে রাফায়েল, একটা SU-30 আর একটা MiG-29 যুদ্ধবিমান নামিয়ে দিয়েছে, কিন্তু এর কোনো ভিডিও বা প্রমাণ তারা দেখাতে পারেনি। আন্তর্জাতিক মিডিয়াও সেই দাবিকে সত্য বলে মানেনি। এরপরে পাকিস্তান এক ধাক্কায় প্রায় 300 থেকে 400 ড্রোন পাঠায় সীমান্তের দিকে। ভারতের অন্তত 15টা সেনা ছাউনি ওদের টার্গেটে পড়ে। জম্মু, পুঞ্চ, পাঠানকোট এইসব জায়গায় বিস্ফোরণও হয়। তবে ভারতও পাল্টা মারে। শুধু নিজেদের ঘাঁটিগুলোর নিরাপত্তা মজবুত করে না, ওরা পাকিস্তানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেমকেও ধ্বংস করে দেয়। এমনকি ভারতের ড্রোন লাহোর, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুরেও হানা দেয়। এদিকে পাকিস্তানও চেষ্টাই ছিল, পাঠানকোট আর শ্রীনগরের এয়ারবেসে হামলা করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। এই উত্তেজনার মাঝেই আমেরিকার রং বদলে যায়। প্রথমে তাদের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বলে দেন, এটা আমাদের ব্যাপার না, কিন্তু মাত্র 24 ঘন্টার মাথায় তিনি মোদিকে ফোন করে বলেন, দয়া করে যুদ্ধ থামান। কারণ আমেরিকার কাছে খবর আসছে হয়তো পাকিস্তান পারমাণবিক অস্ত্র চালানোর তোড়জোড় শুরু করছে। এই ভয়টা কিন্তু এমনি আসেনি। পাকিস্তানের একটা দাপুটে জেনারেল ছিলেন খালিদ কিদওয়াই, উনি একবার বলেছিলেন 4টে লাল দাগ আছে, সেগুলো পার হলে পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। ভারত তখনও সেই সীমা ছাড়েনি, তবু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আমেরিকা, ভারত আর পাকিস্তানের মধ্যে হটলাইন চালু হয়।
দুই দেশের সেনা অফিসাররা কথা বলেন, তারপরেই আসে যুদ্ধবিরতির ঘোষণা। পাকিস্তানের বিদেশি মন্ত্রী ইসহাকদার বলেন, ভারত যদি উত্তেজনা না বাড়ায় আমরাও করব না। আর বিকেল 5টা থেকে যুদ্ধ থেমে যায়। এই পুরো ঘটনার পর ভারত একদম পরিষ্কার ভাষায় বলে দেয়, এবার থেকে কোনো জঙ্গি হামলা হলে সেটা আমরা সরাসরি যুদ্ধ বলেই ধরব। আলাদা করে সন্ত্রাসবাদ বলে কিছু আর নেই, এখন থেকে এটাই রাষ্ট্রীয় যুদ্ধ। ভারতের এই নীতির পিছনে আছে একটা কৌশল। পাকিস্তান এতদিন সন্ত্রাসবাদকে হাতিয়ার বানিয়ে চালিয়ে এসেছে, কারণ এতে ওদের খরচ কম কিন্তু লাভও বেশি। এবার ভারত এমন আঘাত দিয়েছে যাতে ওই খেলা চালিয়ে যাওয়া আর সহজ না হয়। এদিকে মিডিয়াও দুই দেশে নিজের নিজের গল্প চালায়। পাকিস্তান মিডিয়া বলে, আমরা ভারতের জেট নামিয়ে দিয়েছি, ওদের পাইলট ধরে ফেলেছি। আর ভারতের মিডিয়াও কিছু অংশে বলে, ইসলামাবাদ দখল হয়ে গেছে, আইএনএস বিক্রান্ত লাহোরে পৌঁছে গেছে। সব মিলিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভারত সরকারকে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমকে বলে দিতে হয়, এই মুহূর্তে রিয়েল টাইম ডিফেন্স রিপোর্টিং বন্ধ রাখুন। এই উত্তেজনার সময় ভারতের কূটনীতিতে আর সেনা প্রস্তুতিতে একসঙ্গে কাজ করে। ভারত জানিয়ে দেয় ধর্মীয় স্থানে কোনো আক্রমণ তারা করবে না। ওটাই ভারত আর পাকিস্তানের মূল তফাৎ। এদিকে আইএমএফ পাকিস্তানকে $1.3 বিলিয়ন ঋণও দিয়ে দেয়। ভারত আপত্তি জানালেও লাভ হয়নি। ওদের ভয়ে এই টাকা হয়তো জঙ্গিদের কাজে লাগাতে পারে। অবশেষে যুদ্ধবিরতি হয় ঠিকই, কিন্তু মাঝে মধ্যে গোলাগুলি বা ড্রোন হানার খবর আজও পাওয়া যায়। ভারতের নতুন নীতির মূল কথা, শান্তি চাই কিন্তু সন্ত্রাসের জবাবে এবার থেকে সামরিক জবাবও হবে। পরমাণু যুদ্ধ নয়, বরং অর্থনীতি আর কৌশলের লড়াইয়ে এগোবে ভারত। সবশেষে ভারতের এই অপারেশন শুধু সামরিক নয়, কূটনৈতিক আর মানসিক জয়ের দিক থেকেও একটা বড় পদক্ষেপ। এক কথায়, যেভাবে কৃষ্ণ বলেছিলেন মহাভারতে, যখন ধর্ম রক্ষার সব পথ বন্ধ হয়ে যায় তখন যুদ্ধই ধর্ম। ভারতের চোখে এখন যুদ্ধ নয়, বরং শক্তি দেখিয়ে শান্তি আনার চেষ্টাই ধর্ম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে তোমরা বলতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।